ভিডিও গেমস ও মুভি দেখে অ্যাডভেঞ্চার নিতেই কেরানীগঞ্জের ব্যাংকে 3 কিশোরের ডাকাতির চেষ্টা, খেলনা পিস্তল সহ 18 লাখ টাকা উদ্ধার। দেশ ও জনগণের স্বার্থ নিরাপদ করতে দরকার জনসমর্থিত সরকার, বললেন তারেক রহমান। নির্বাচনের সময় নিয়ে অস্পষ্টতায় হতাশ বিএনপি। শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট, পলকের স্বীকারোক্তি। 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসে তদন্ত শেষের নির্দেশ। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল, সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে, সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। ওবায়দুল কাদের, সালমান এফ রহমান সহ 4 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত। এস আলমের ছেলে ভাই সহ 58 জনের নামে মামলা। ভারতের পার্লামেন্ট চত্বরে তুলকালাম, কংগ্রেস ও বিজেপির হাতাহাতি। 2 সংসদ সদস্য আইসিসিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা। এবং কাল টি-20তে হোয়াইট ওয়াশের মিশনে বাংলাদেশ, বছর শেষ ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে চায় টাইগাররা, এড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ রাতে দেখছিলেন এসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিকা আজিজ। ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে 3 কিশোর। আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন স্বীকারোক্তি দিয়েছে তারা। আটকের পর তাদের কাছ থেকে নগদ 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল ও 2টি ছুরি উদ্ধার করা হয়। নাফিয়া ফারজানার রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দুপুর 2টার দিকে একদল ডাকাত ঢোকে। ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে ওই শাখার সামনে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে। পরে নানা নাটকীয়তার পর 3 ডাকাত অস্ত্রসহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সন্ধ্যা 5:30টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 2টার সময় খবর পেলাম, আমরা দৌড় করে আসলাম। ব্যাংকের ভিতরে ঢুকছে 3 জন, 15 লাখ টাকা ওরা ব্যাগের মধ্যে দাবি করছে, ব্যাগের মধ্যে বইরা রাখছে। আর বাইরে দিয়া ওই এক অফিসার রিং দিছে বাইরে ওই দোকানে, যে আমাকে ডাকাইতে এসে আপনারাই করেন। ওরা দোকানের এক তালাই না, মেন গেটের মধ্যে তালাটা মারছে। এই তালাটা না মারলে এরা বাইরে যেত। ম্যানেজার স্যার বাইরে ছিল, ভিতরে স্টাফ ছিল আর 2 জন আনসার সদস্য ছিল। সেকেন্ড ম্যানেজার ছিল ভিতরে। এর ভিতরে এই কাহিনী। তারপরে পুলিশ প্রশাসন আসলো, পরে সেনাবাহিনী আসার পরে তাদের কার্যক্রম চালায়। 9 জন আটকানো ছিল, এটা আমরা জানি। তো তারপরে গেট আটকায় রাখার পরে এতক্ষণ পুলিশ প্রশাসন তাদের কর্ম করে এখন ডাকাত সারেন্ডার করলো। রাতে পুলিশ ব্রিফিংয়ে জানায়, মূলত ভিডিও গেমস ও মুভি দেখে অ্যাডভেঞ্চার করতেই এই ডাকাতির চেষ্টা চালায় 3 কিশোর। আর উদ্ধার হওয়া অস্ত্র 4টিও খেলনা পিস্তল বলে জানায় পুলিশ। তাদের কাছ থেকে নগদ 18 লাখ টাকা ও 2টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা করব এই ব্যাংকের। এটা আমাকে ওই সময় যখন নেগোশিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো, এরকম টাকা তো আমরা দিতে পারতাম, ডোনেশন টিয়া দিতে পারতাম এরকম। তো বলছে না, এই ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ। ওরা 3 জনই একই রকমের ড্রেস, কাছাকাছি, এবং এটাও ওরা সংগ্রহ করেছে। পরে আসার সময় 15 লক্ষ টাকা, পরে ওরা পকেটে নিয়েছে আরো 3 লাখ টাকা। 3 জনে 1 লাখ টাকা, 1 লাখ করে 3 লাখ টাকা। এই হলো 18 লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আটকে পড়া কর্মকর্তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, টাকা লোপাটও হয়নি বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ। অক্ষত আছে ভল্টও। আমাদের ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনাদের আমানতেরও কোনো ক্ষতি হয়নি। আপনারা রবিবার থেকে আবার নিয়মিতভাবে আমাদের সাথে লেনদেন করবেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। জনসমর্থিত সরকার থাকলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার সংগ্রামে একমাত্র বিএনপি নেতৃত্ব দিতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা একযোগে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলায়।
কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা সহ নানা ইস্যুতে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সংসদে ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠতা থাকে আমাদের। আমরা যেমন বলেছি, একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব পেয়ে দেশের উন্নয়নে অতীতে বিএনপি ভালো কাজ করার চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনাও দেন তিনি। এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকার জন্য বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই। ভেতরে বাইরে সব জায়গায় দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দেশের স্বার্থ রক্ষায় জনসমর্থিত সরকারের গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। জনগণের অধিকার নিশ্চিতের যেই বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছে, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে দাঁড়াতে হয়েছে, সেই বাংলাদেশ গড়তে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠিন কাজ, কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবিধান সংশোধনের এখতিয়ার নির্বাচিত সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় জনগণ। সাইফুল রিপনের আরেকটি প্রতিবেদন। 18 ডিসেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠকে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরা সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে 21 ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করার কথা জানান তিনি। উনি অসুস্থ হয়ে পড়েছেন, গত পরশু রাত থেকে একটু অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য স্ববিরোধী উল্লেখ করে মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট সময়সীমা না থাকা হতাশাজনক। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে কিউ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে বিষয় যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে। এ সময় সংবিধানের 15 সংশোধনী নিয়ে দলের অবস্থানও জানান তিনি। আমরা এই রায়কে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি। আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম। ফ্যাসিবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় 1/3 কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় ঘোষণা করেছিল, যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। সংবিধান সংশোধন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাস হয়, সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে, সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিক ভাবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতির মতো যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। আওয়ামী লীগের 3টি নির্বাচনকেই বিএনপি অবৈধ মনে করে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে কেউ আদালতে গেলে সেখানেই সিদ্ধান্ত পাওয়া যাবে। এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে, তখন আদালত এটা বলতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
জুলাই আগস্ট গণহত্যা ধামাচাপা দিতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। শিউলি রায়ের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান সহ 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে তাদের বিরুদ্ধে গণহত্যা মামলায় প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত শেষ করতে 2 মাসের সময় চায় প্রসিকিউশন। সেই সঙ্গে মামুন সহ 3 কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আবেদন করে তারা। চিফ প্রসিকিউটর জানান, শুনানি শেষে আবেদন মঞ্জুর করে 20 ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20 ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জুনায়েদ আহমেদ পলক স্বীকার করেছেন জুলাই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। জিয়াউল হাসানের আবেদন প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, বিচার কার্যক্রমকে বিতর্কিত করতে ট্রাইব্যুনালের ইখতিয়ার নিয়ে এমন প্রশ্ন তোলা হয়েছে। একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, এই মামলার বিচার করার ক্ষমতা নাই। এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে যেসব অপরাধ হয়েছে এগুলো মানবতা বিরোধী অপরাধী নয়। এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন। তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান। সেই কারণে তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। অনেক বড় অ্যাপ্লিকেশন, নানান কথা তারা বলেছেন। এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আগামী 1 মাস পরে এটা শুনানি হবে 20 জানুয়ারিতে। তো জবাব আমরা দিব, আদালত যথাযথ আদেশ নিশ্চয়ই তারা দিবেন। কিন্তু আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। 1092 কোটি টাকা আত্মসাতে ইসলামী ব্যাংকের বর্তমান এমডি এস আলমের ছেলে এবং 2 ভাই সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলা হচ্ছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধেও। এদিকে ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। এসালম গ্রুপ বাংলাদেশের ব্যাংক খাত ধ্বংসের অন্যতম হোতা। ঋণ জালজালিয়াতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে তারা। ব্যাংক খেকো এই চক্রের প্রধান এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের 2 ছেলে আহসানুল আলম মারুফ ও আশরাফুল আলম। বাপ ছেলের যোগসাজশে গিলে নেওয়া হয় পুরো ইসলামিক ব্যাংক। পাচার করেন 1,13,245 কোটি টাকা। শুধু চট্টগ্রামের ইসলামিক ব্যাংকের চাকতাই শাখা থেকে 1092 কোটি টাকা লুটপাটের অভিযোগে এসালমের ছেলে এবং 2 ভাই সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাকতাই শাখা চট্টগ্রাম হতে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানের অনিয়ম দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। জনাব ওবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও এবিএম আমিনুল্লাহ নূরী সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে
দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব সাধন চন্দ্র মজুমদার, সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, নওগাঁ ১, কর্তৃক 25,34,66,238 টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং 65টি ব্যাংক হিসাবে 43,04,47,375 টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে রূপান্তর হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেখছেন সংবাদ রাত। ভারতের পার্লামেন্ট চত্বরে কংগ্রেস ও বিজেপির তুমুল সংঘর্ষ ঘটেছে। বৃহস্পতিবার এই সংঘর্ষে রাহুল গান্ধীর হাতে আহত 2 নেতা হয়েছেন বলে দাবি তুলেছে বিজেপি। কংগ্রেস ধাক্কা বললেও গায়ে হাত তোলার অভিযোগ বিজেপির। এতে মামলায় ফেঁসেছেন রাহুল গান্ধী। নীরব দাসের রিপোর্ট। দিনভর উত্তপ্ত ভারতের পার্লামেন্ট চত্বর। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় হাতাহাতিতে। এতে আহত হয় এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত নামে বিজেপির 2 নেতা। স্থানীয় গণমাধ্যমের সূত্র মতে গুরুতর আঘাত নিয়ে দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপি নেতাদের দাবি, দুপক্ষের প্রতিবাদ মিছিল চলাকালে উপস্থিত হন রাহুল গান্ধী। আচমকা নেতাকর্মীদের উপর হামলে পড়েন রাহুল ও তার সমর্থকরা। এতে রাজপুতকে ধাক্কা দিলে তিনি সারেঙ্গির উপর গিয়ে পড়েন। এ সময় মাথায় আঘাত পেলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়। মাথায় জখম নিয়ে এ নেতা বলেন, রাহুল গান্ধী আমাকে ধাক্কা দিয়েছেন, আমি সিঁড়ির উপর দাঁড়িয়েছিলাম, তখন তিনি এসে রাজপুতকে ধাক্কা দিলে তিনি আমার উপর এসে পড়েন। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে ভিন্ন কথা বলেন কংগ্রেস নেতা। এমনকি ধাক্কার বিষয়েও পাল্টা অভিযোগ করেন তিনি। প্রবেশদ্বারে বিজেপি নেতাকর্মীরা তাদের ঢুকতে বাধা দেয়। এতে সংসদে প্রবেশে তাদের অধিকার খর্ব হয়েছে বলেও অভিযোগ রাহুল গান্ধীর। আপনাদের ক্যামেরায় ধরা পড়ার কথা, এটা পার্লামেন্টের প্রবেশের পথ। আমরা ভেতরে যেতে চাইলে তারা আমাদের বাধা দেয় এবং ধাক্কাধাক্কি শুরু করে। এখানে প্রবেশের অধিকার আমাদের রয়েছে। জনাব আম্বেদকরকে তারা অপমান করেছে। আম্বেদকর একটি ফ্যাশন। মূলত জনপ্রিয় বিজেপি নেতা ও ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় রেষারেষি। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরকে পুঁজি করে কংগ্রেস নেতারা সংসদে চেঁচামেচি করেন বলেও মন্তব্য করেছিলেন অমিত শাহ। সংবিধান প্রণেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে ক্ষোভ বেড়ে যায় বিরোধীদের। গণমাধ্যম সূত্র জানায়, এ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি তোলে কংগ্রেস। সে দাবি পূরণ না হলে এবার সংসদ প্রাঙ্গণে তার পদত্যাগের দাবি নিয়ে হাজির হন কংগ্রেস নেতারা। এতে প্রবেশদ্বারে বিজেপি নেতাদের বাধার মুখে পাল্টে যায় পরিস্থিতি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন আহসানুল হক। ভিওই 60 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর। 19 জানুয়ারির মধ্যে টিকটক ভিডিও অ্যাপ বাধ্যতামূলকভাবে বিক্রির জন্য যে আইন করা হয়েছে তা ঠেকাতে টিকটকের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুনানিতে সম্মত হয়েছে। 10 জানুয়ারি ওই শুনানি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে বুধবার নিরাপত্তারক্ষীরা অভিবাসীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবসে সীমান্ত খুলে দেওয়া হয়েছে এমন গুজবের কারণে অনেক অভিবাসী সীমান্ত অতিক্রমের চেষ্টা চালায়। নিউ ইয়র্ক শহরে সদেবিস নিলামে বিশ্বের সবচেয়ে প্রাচীন 10 কমান্ডমেন্টস খচিত ট্যাবলেট $5.04 মিলিয়ন বিক্রি হয়েছে।
ওই মার্বেল ট্যাবলেটটি রোমান বাইজেন্টাইন আমলের প্রায় ১৫০০ বছর পুরনো। আজ এ পর্যন্তই। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন। দেখছেন সংবাদ রাত।